শুরু করেছে আজ নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। পরপর 3টে সপ্তাহ ভিডিও আসেনি, তো আজকে যে নতুন ভিডিওটা আসছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, যেটা আমাকে পাঠিয়েছে মোহনা বলে একজন মেয়ে। তার বাড়ি হচ্ছে বুদবুদে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম মোহনা, বাড়ি হচ্ছে বুদবুদ। যারা জানে না তাদের জন্য বলে দিই, জায়গাটা হচ্ছে দুর্গাপুরের কাছাকাছি। তো যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার নিজের দিদি বলতে আমার জ্যাঠার মেয়ে সাথে ঘটে গেছে বেশ কয়েক বছর আগে, আজ থেকে প্রায় 4-5 বছর আগের ঘটনা আমি আজ লিখে পাঠালাম। তো বিষয়টা এরকম যে আমাদের এক দাদা ছিল আর কি, আমার পিসির ছেলে। এবার আমাদের বাড়িতে রয়েছে আমি, আমার বাবা মা, আমার জ্যাঠা জেঠি আর আমার দিদি। আমরা এই 6 জনে থাকতাম। বাবা আর কাকার মানে বাবার জ্যাঠার হচ্ছে আমাদের ফ্যামিলি বিজনেস, চালের ব্যবসা। তো তারা দুজনে একসাথেই কাজ করে। আর আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, খুব জোর হলে 0.5 ঘন্টা কি 45 মিনিটের ডিস্টেন্সে আমার পিসির বাড়ি। সেখানে তো তারা থাকে আর কি। এবার পিসির যে ছেলে, সে কিন্তু আমাদের সাথে খুবই ক্লোজ আর কি, মানে আমার এবং আমার দিদির সাথে খুবই ক্লোজ। যেগুলো আমরা আমার বাবা মাকে বলতে পারতাম না, সেগুলো আমরা আমার ওই দাদাকে বলতাম, বা যে জিনিসগুলো আমার বাবা মার কাছে চাইতে পারতাম না সেগুলো কিন্তু দাদা আমাদের দিত। তো এতটাই ক্লোজ ছিলাম আর কি আমরা। তো যাই হোক, একদিনকে দাদা কাজ থেকে ফিরেছে, স্টেশনে নেমেছে, যে স্টেশনে আমরা সবাই নামি বাড়ি ফেরার জন্যে। স্টেশনে নামার পরে তার এতটাই পেটে যন্ত্রণা যে সে স্টেশনের মধ্যেই বসে পড়ে। তার পেটে যন্ত্রণা নাকি ট্রেনের মধ্যে থাকাকালীনই হচ্ছিল। তো ট্রেন থেকে নামার পরে সে আর সেটা সহ্য করতে না পেরে সেখানে বসে পড়ে স্টেশনে, এবং তার মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। এবং সেদিনকে কপাল ভালো ছিল যে তাদের এলাকার অনেকেই তাকে চিনত, এবং তারা সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায় এবং তাদের বাড়ির লোককে খবর দেয়, মানে আমরা পিসিমশাইকে খবরও দেয়। তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই। একদিন ছিল, মানে যেদিনকে রাতেরবেলা নিয়ে যাওয়া হয় সেদিন তো ছিলই, পরের দিন পুরো দিন ছিল হসপিটালে। 3 নাম্বার দিনকে কিন্তু আমার দাদা আর সারভাইভ করতে পারেনি, সে মারা যায়। কারণ একটাই ছিল যে সে এত পরিমাণ তৈলাক্ত জিনিসপত্র খেত, মানে সে সারাদিন অফিসের কাজের জন্য বাইরেই থাকতো। তো সেজন্য সারাদিন তাকে বাইরের খাবার খেতে হতো, সে বাড়ির খাবার খেত না বললেই চলে। তো সেই জন্য এতটাই পরিমাণ তৈলাক্ত জিনিসপত্র সব খেত, সেজন্য পেটের প্রবলেমের কারণে সে তার এরকম রক্ত বেরিয়ে এরকম মৃত্যু ঘটে আর কি। তো যাই হোক, যেদিনকে সে মারা যায় সেদিনকে আমরা সবাই খুবই শোকাহত হয়ে পড়েছিলাম, কারণ সে খুবই একটা ভদ্র ডিসেন্ট ছেলে ছিল। কারোর মুখে মুখে কথা বলতো না, খুব সব কিছু কথা শুনতো আর কি, এরকম টাইপের একটা ছেলে, মানে যেরকম টাইপের ছেলে এখন পাওয়া যায় না আর কি। তো যাই হোক, তো সেখানে আমরা মানে শ্মশানে যাওয়ার সময় আমি তো যাইনি, কারণ আমার মা আর জেঠি দুজনেই বাড়িতে ছিল, সেজন্য আমিও ছিলাম বাড়িতে। আর তার থেকে বড় কথা, আমার শ্মশান জিনিসটা খুব একটা পছন্দের নয়, কারণ ভালো লাগে না আমার জিনিসপত্র, মানে নেগেটিভ জিনিসপত্র আমার ঠিক ভালো লাগে না, সেজন্য আমি যাই না। তো আমার দিদি একদম নাছোড়বান্দা, কারণ দিদি বারবার বলছে আমি যাব, আমার দাদার শেষ কার্যে আমি যাব, আমাকে বারণ করো না, এরকম বলছে। সবাই তাকে বলছে যে যাস না, শ্মশানে যাওয়া দরকার নেই, কিন্তু সে একবারেই নাছোড়বান্দা, সে যাবেই। এবং তারপরে তাকে নিয়ে যাওয়া হয় আর কি। এবং সে তার দাদার মৃত্যুতে এতটাই শোকাহত হয়ে গেছিল যে সে যখন ওই দাদার বডি চুলতে ঢুকিয়েছিল, তারপর তো 1 ঘন্টা সময় থাকে পুরো বডিটা পুড়তে আর কি। সেই সময় সবাই, মানে পিসেমশাই, আমার বাবা, আমার জ্যাঠা এবং আরও কয়েকজন লোক গেছিলো আর কি, তারা এক জায়গায় ছিল আর কি। কখন তাকে ওই পিণ্ডটা দেবে, সেখানে জল ফল দেয় আর কি, সেই সব করবে। তখন আমার দিদি তার নিজের মনের অজান্তে কি খামখেয়ালিপনা ছিল যে সে হাঁটতে হাঁটতে শ্মশান থেকে বেশ খানিকটা দূরে চলে যায়, মানে শ্মশানেরই জায়গাটা শ্মশানের অংশগত, কিন্তু শ্মশান থেকে প্রায় 300 থেকে 400 মিটার দূরে এমন একটা জায়গায় সে পৌঁছে যায় যেই জায়গাটা একটা জঙ্গল টাইপের, বেশ লম্বা লম্বা সব গাছ এবং জঙ্গল, খানিকটা অন্ধকার, এবং একটাই জাস্ট লাইট জ্বলছে, ব্যাস, আর কিছু কোনো লাইট নেই, কোনো আলো নেই। তো দিদি ওই জায়গাটা চলে যায় নিজের অজান্তেই।
এবার যখন তার মধ্যে একটা জ্ঞান ফেরে, মানে একটা হোশ ফেরে, তখন সে দেখছে যে সে একটা জঙ্গলের মধ্যে চলে এসছে, যেটা তাদের ওই শ্মশান থেকে অনেকটাই দূরে। তখন সে ফিরে আসার জন্য যখন সে পেছনে পা বাড়িয়েছে, ঠিক আছে, তখন কি দেখছে, তখন সে দেখছে যে সেই লম্বা লম্বা গাছের মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা চুলগুলো সাইডে ঝুলছে, একটা সবুজ রঙের শাড়ি পরে, তার পেটটা দেখে বোঝা যাচ্ছে যে সে কিন্তু প্রেগনেন্ট। এবং তার হাত আর চোখ মুখ সব কিছু সাদা ধবধবে এবং দাঁতগুলো ছিল ছুচলো ছুচলো। এবং সে আমার দিদির দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যেন সে আমার দিদিকে একবারে গিলে খেয়ে ফেলবে, মানে এতটাই ক্রুদ্ধ রাগের দৃষ্টিতে সে আমার দিদির দিকে তাকিয়েছিল। তো দিদির ওই তাকে দেখে কিন্তু এমন একটা হয়ে গেছিলো যে সে ওই জায়গা থেকে নড়তে পারছিল না। মানে সে যে ফেরত আসবে, সে ওই শক্তিটা তার দিদির শরীরে, আমার দিদির শরীরে ছিল না। সে ওখানে স্ট্যাচুর মতো হয়ে গেছিলো এবং সে যতই নড়ার চেষ্টা করেছে সে কিন্তু নড়তে পারছিল না। ওকে, এরপর কি হয়, সে দেখছে সেই মেয়েটা অনেকটা দূরেই ছিল, মানে দিদি থেকে প্রায় 12-15 হাত দূরে তো ছিলই, কিন্তু সে দেখছে মেয়েটা কিন্তু, মানে আত্মাটা আর কি, দিদির দিকে ক্রমশ এগিয়ে আসছে। এবং যখনই সে এগিয়ে আসছে তখন দিদি এই জিনিসটা দেখে যে হাঁটুর নিচ থেকে তার পায়ের যে পোর্শন, বাকি যে পোর্শনটা, সেটা কিন্তু ক্রমাগত মিশতে মিশতে একেবারে কিছুই আর নেই, ঠিক আছে। মানে মনে হচ্ছে সে হাওয়ায় উড়ছে, হাওয়ায় ভাসছে। সে এগিয়ে আসার সময় সে তার নজর, মানে তার চাহনি আরও কিন্তু ক্রমশ রাগান্বিত হতে শুরু করে, মানে যতটা সে রেগেছিল তার থেকে বেশি আরও রাখতে শুরু করে এবং তার দাঁতগুলো যে ছুঁচলো সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল। ঠিক সেই সময় বাবার জ্যাঠা দুজনে মিলে গিয়ে দিদিকে ধমক দেয়, বলে এই তুই কি এখানে কী হচ্ছিস, তোকে সবাই মিলে কোনো খুঁজছে। তোকে প্রথমেই বলা হলো যে আসছে না, তারপর তুই এসে এখানে আবার একা একা ঘোরাঘুরি করছিস, এই বলে দিদিকে টানতে টানতে নিয়ে চলে যায়। এই গেল। দিদি কিন্তু কাউকে কিচ্ছু বলেনি এই ঘটনার ব্যাপারে, কিছুই বলেনি। সব কাজ শেষ করে দিদি আর বাবা জ্যাঠা তিনজনে মিলে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পরে যা যা করতে হয়, আগুন ছোঁয়াতে হয়, তারপর নিম পাতা দাঁতে দিতে হয় এবং স্নান ফান যা যা করা সব কিছু করছে। যখন দিদি বাথরুমে ঢুকেছে, দিদি দেখছে যে আমাদের বাথরুমটা কীরকম, লম্বা মতো একটা বাথরুম এবং যেই দেওয়ালে কল লাগানো, ঠিক তার উল্টো দিকের দেওয়ালেই একটা গোল মতো হোল আছে আর কি, গর্ত, মানে চিমনির পাইপের যেরকম গর্ত থাকে ঠিক সেরকম একটা গোল মতো হোল আছে। এবার ওখানে কোনো এক্সস্ট লাগানো নেই, কিন্তু জাস্ট একটা হোল। তো দিদি যখন ওই কল খুলে দাঁড়িয়ে রয়েছে কখন সেই জলটা ভরবে বালতিতে আর সে স্নান করবে, তখন সে শুনতে পাচ্ছে যে বাথরুমের মধ্যে থেকেই একটা খসখসানি শব্দ আসছে। সে যখন প্রথমে বুঝতে পারছিল না যে কোথা থেকে আসছে, সে প্রথমে ভেবেছিল বাইরে কোনো শব্দ। যখন সে বুঝতে পারে যে না, শব্দটা একবারে স্পষ্ট এবং মনে হচ্ছে যে বাথরুম থেকে, সে যখন পেছন ঘুরে সেই হোলের দিকে তাকায়, সে যেটা দেখেছে সে দেখার জন্য সে কিন্তু তৈরি ছিল না। সে দেখছে ওই মেয়েটাই, যে মেয়েটাকে সে ওই শ্মশানে দেখেছে, সেই মেয়েটাই শুধু মাথাটা ওই হোলের মধ্যে দিকে ঢুকিয়ে দিয়েছে এবং ঢুকিয়ে সে তার ওই ছুচলো দাঁতগুলোকে বের করে দিদির দিকে ক্রমশ আওয়াজ করছে এবং ওই রাগের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, ঠিক আছে। দিদির ওই দৃশ্য দেখে তখন যখন ওই শ্মশানে ছিল তখন তো সে একটু দূরেই ছিল, কিন্তু এখন তো সে একেবারেই কাছে। তো সে এতটাই ভয় পেয়ে যায়, সে কিন্তু একেবারে চিল্লিয়ে ওঠে। এবং চিল্লিয়ে উঠেই সে কিন্তু ওখানেই বাথরুমের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবার যেহেতু সবাই জোরে চিল্লিয়েছে, এবার আমার বাবা যারা সবাই মিলে সেখানে গেছে, বাথরুম প্রথমে তো দরজা দেওয়া, তো বাথরুম ভেঙেছে, ভাঙার পর দেখছে দিদি অচৈতন্য অবস্থায় ওখানে বাথরুমের মধ্যে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। দিদিকে তুলে আনা হয়, তার ঘরে বেডে শোয়ানো হয়। সেদিন রাতে দিদির জ্ঞান ফেরেনি। পরের দিন সকালবেলা যখন তার জ্ঞান ফেরে, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে কী দেখেছে, সে কিন্তু কিছু বলে না। পরে আমার মা এবং আমার জেঠি, মানে দিদির মা, দুজন মিলে যখন তাকে জিজ্ঞেস করে আলাদা করে, তো বাবা কাকার সামনে না করে আলাদা করে যখন জিজ্ঞেস করে, তখন আমার দিদি
বলে যে ওই শ্মশানে প্রথমে এরকম দেখেছিল, তারপরে ওই একই মেয়েকে সে তার বাথরুমে সেদিনকে রাতেরবেলা দেখেছিল, আগের দিন রাতেরবেলা। তো আমার মা আর আমার জেঠি দুজনেই কিন্তু কথাটাকে অতটা বিশেষ পাত্তা দেয় না। দুজনেই বলে যে ও তো মনে ভুল, তুই ওরকম শ্মশানে গেছিস, তোর তো রাশিটা হালকা রাশি, সেজন্য তোর ওরকম মনের ভুল লাগছে, তুই চিন্তা করিস না, ওসব ভাবিস না। এরপর থেকে দিদির ব্যবহারে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখা দেয়। এরকম পরিবর্তন, দিদি যেখানে অনেকটাই জলিটি স্বভাবের একটা মেয়ে, পড়াশোনায় ভালো এবং লোকের সাথে কথা বলতে ভালোবাসে, সেই মেয়েটাই কিন্তু নিজেকে ঘরের মধ্যে বন্দি করে দিয়েছিল। হ্যাঁ, সব সময় ঘরের মধ্যে শুয়ে থাকতো এবং সব সময় তার একটাই কথা যে তার নাকি কাঁধে যেন মনে হচ্ছে কেউ চেপে বসে আছে এবং তার মাথায় অসহ্য যন্ত্রণা। এই কথাটা কিন্তু সে ওই শ্মশান থেকে বেরোনোর সময় বাড়িতে এসে বলেছিল যে তার এরকম এরকম শরীর খারাপ লাগছে। তো সেই ওই কথাটাই কিন্তু সে প্রত্যেক দিন ওরকম বলতো আর কি, যে তার মনে হচ্ছে তার কাঁধের মধ্যে কেউ বসে রয়েছে চেপে এবং তার মাথায় অসহ্য যন্ত্রণা এবং পুরো পিঠে ব্যথা, এই কথাটা সে বলতো। এবং নিজেকে সেরকম ঘরের মধ্যে বন্দি করে দিয়েছিল, সারাক্ষণ শুয়ে থাকতো। যখনই কেউ তার সাথে কথা বলতে যেত বলতো যে পরে কথা বলবো, আমার এখন ভালো লাগছে না, এই বলে সে কাটিয়ে দিত, কোনো সময় কথা বলতো না। এবার দিদি নিজের পড়াশোনা তো প্রায় ছেড়েই দিয়েছিল, কলেজ যাওয়া। আমার দিদি কিন্তু টিউশন পড়াতো, মানে আমরা যে জায়গায় থাকতাম আর কি, ওই এলাকার কয়েকটা বাচ্চাকে সে পড়াতো। এবং তারা পড়তে আসতো যখন প্রথম 1 সপ্তাহ সে আধ ঘন্টা করে পড়িয়ে ছেড়ে দিত, বলতো যে শরীর খারাপ লাগছে, তোরা বাড়ি চলে যা। এই যত দিন যাচ্ছে এই আধ ঘন্টার সময়টা কিন্তু কমতে কমতে একসময় এরকম হতো, বাচ্চাগুলো আসতো পড়তে, 5 মিনিট পরে বলতো যে তোরা বাড়ি চলে যা, আজকে পড়তে হবে না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। প্রত্যেক দিন আসতো, প্রত্যেক দিন তারা বাড়ি চলে যেত। এই জিনিসটা কিন্তু আমাদের কারোরই ঠিক সুবিধা লাগছিল না এবং যারা পড়তো আর কি, তাদের গার্জেনদেরও খুব ভালো লাগতো না আর কি, কারণ প্রত্যেক দিন তাদের বাচ্চারা পড়তে আসতো, এসে আবার বাড়ি ফিরে চলে যেত। তো যাই হোক, এরপরে আমার দিদি কিন্তু প্রায় দিনই মাকে বলতো, মানে তার মাকে বলতো যে মা, আমার কিন্তু শরীর ভীষণই খারাপ, আমি পারছি না, আমার শরীর খুব খারাপ লাগছে, আমার মনে হচ্ছে মাথায় কেউ হাতুড়ি মারছে, মনে হচ্ছে আমার কাঁধের মধ্যে কেউ চেপে বসে আছে। আমার জেঠি তখন কী করেছিল, আমাদের এলাকায় একটা কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দির থেকে যে পুরোহিত থাকে, সে পুরোহিতকে বলে একটা মাদুলি টাইপের নিয়ে এসেছিলো, সে মাদুলিটা দিদিকে পড়ায় এবং ভেবেছিল মাদুলি পড়ালে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই হয়নি, লাভ কিচ্ছু হয়নি, যেরকম চলতো ঠিক সেরকমভাবেই চলছিল আর কি। এইবার একদিনকে আমি ওই ঘটনার পর থেকে যত দিন যাচ্ছে দিদির মধ্যে আরও পরিবর্তন দেখা দেয়, সেটা হচ্ছে যে মাঝে মাঝে থেকে সে তো নিজের ঘরে থাকতো সবসময়, থেকে চিল্লি উঠতো, মানে অসহ্যকর একটা গলায় সে চিল্লি উঠতো। যখনই আমরা তার ঘরে যেতাম দেখতাম সে হয় মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়ে আছে, আর না হলে ওরকম কাছুমাছু হয়ে জুবুথুবু হয়ে বসে আছে। যখনই তাকে জিজ্ঞেস করা হতো কী হয়েছে, তখন সে একটা কথা বলতো, আমি ওকে দেখলাম। এবার মা আর কাকি তো বুঝতে পারতো, আমার জেঠি আর কি বুঝতে পারতো, আর বাকিরা তো বুঝতে পারতো না। আমার বাবা আর জ্যাঠা বলতো কাকে দেখলি, তখন কিন্তু ও আর আমার দিদি আর কিছু বলতো না। শুধু যখন মাঝে মাঝে এরকম প্রায় প্রত্যেক দিন বললেই চলে, এরকম চিল্লি উঠতো, ঠিক আছে। এবার একদিন কি হয়, আমি রাতেরবেলা বাথরুমে উঠেছি, বাথরুমে আমি যখন নিজের ঘর থেকে বেরোই, আমার বাথরুমে যেতে গেলে আমার দিদির ঘরে পাশ দিয়ে যেতে হবে, ঠিক আছে। আমি বাথরুমে নিজের দরজাটা খুলে যখন ঘর থেকে বেরোবো, সঙ্গে সঙ্গে আমি দেখলাম একটা কালো মতো আবছায়া দিদির ঘর থেকে বেরিয়ে আমাদের ডাইনিং রুমে চলে গেল, ঠিক আছে। আমি জিনিসটা প্রথমে বুঝতে পারিনি। আমি যখন ওই জিনিসটা দেখার পরে আমি দিদির ঘরে ঢুকলাম, দেখলাম দিদি কিন্তু শুয়ে রয়েছে, দিদি প্রায় ডিপ ঘুমাচ্ছে, ঠিক আছে। এরপরে আমি যখন ফিরে এলাম, মানে ঘর থেকে বেরোনোর জন্য মুখটা ঘুরিয়েছি, ঠিক সেই সময় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একটা মেয়ে, যে কিনা একটা সবুজ রঙের শাড়ি পরে, পেটটা ফোলা, মানে সে প্রেগনেন্ট, এবং তার হাত এবং মুখ সাদা ধবধবে, চোখটা একেবারে কালো কুচকুচে এবং চুলগুলো সাইডে ঝুলছে এবং দাঁতগুলো ছুঁচোলো, একদম সেম যেরকম দিদি আমাদের বলেছিল তার বিবরণ, ঠিক সেম। আমি ওকে দেখে কি করব, আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি যে চেল্লালে যে দিদি উঠবে বা বাবা মা উঠে আসবে, সেই চেল্লানোর শব্দ আমার গলা থেকে বেরোচ্ছিল না। আমি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। সকালবেলা যখন আমার জ্ঞান ফিরে,
আমি দেখছি আমি আমার ঘরে আমার বেডে শুয়ে আছি এবং আমার চারিপাশে আমার বাবা মা এবং জ্যাঠা জেঠি 4 জনে রয়েছে। তো তারা আমাকে জিজ্ঞেস করেছে যে কী হয়েছে, আর তাদের সব কিছু বললাম। এইটা বলার পরে কিন্তু আমার জ্যাঠা আর আমার বাবা দুজনের মধ্যে কিন্তু একটা টনক নড়ল যে না, জিনিসটা কিন্তু সিরিয়াস, এতটাও ছেড়ে দেওয়ার মতো না। আমি আমার জেঠি আর আমার মাকে বললাম যে দিদি যেটা বলে সেটা ঠিক বলে, দিদি কিন্তু মিথ্যা কথা বলে না, আমি নিজে কালকে দেখেছি, গতকাল রাতের বেলা। এরপর কি হয়, দিদি আর আমার বাবার জ্যাঠা দুজনে মিলে জিনিসটাকে মানে আমার কথাটা মেনেছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের মধ্যে সেরকম খুব একটা যে পরিবর্তন, যে জিনিসটাকে ঠিক করতে হবে, সেরকম কোনো একটা ব্যাপার আমি দেখতাম না আর কি। তো আমি পরপর 3 দিন, ওই রাতের পর থেকে পরপর 3 দিন রাতের বেলা আমি কিন্তু জিনিসটা দেখার জন্যই উঠতাম, যে জিনিসটা কি ওই একদিনই এসেছিল নাকি প্রত্যেক দিনই আসে। এটা দেখার জন্য আমি কিন্তু প্রত্যেক দিন ওই সময় আমার ঘরের দরজাটা খুলে ঘরের দরজার সামনেই দাঁড়িয়ে থাকতাম, মানে ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকতাম, দরজা থেকে বাইরেটা দেখতাম ঠিক একই সময় একটা কালো অবছায়া যেরকমভাবে সেদিনকে ঘর থেকে বেরিয়েছিল, আবার কিছুক্ষণ পরে ঠিক সেরকমভাবেই ঘরের মধ্যে ঢুকে আসছে। ঠিক আছে, এখন 3 দিন চলার পরে 4 নম্বর দিন আমি ঠিক ওরকমভাবেই দেখার জন্য বেরিয়েছিলাম। দেখলাম, আমি সেদিনকে ঠিক করেছিলাম যে আমি ভিডিও করব। ঠিক আছে, কারণ বাবা জ্যাঠাকে না দেখালে তারা বিশ্বাস করছে না কোনোভাবেই। আমি ভেবেছিলাম সেটাকে ভিডিও করব। তো আমি বেরোলাম ঘর থেকে, দরজাটা খুললাম, দেখলাম যে আমাদের যে ফ্রিজ, সেটা তো আমাদের ডাইনিং রুমেই রয়েছে। তো ডাইনিং রুমে ফ্রিজ খুললে যে আলোটা বেরোয় ভেতর থেকে, সে আলোটা দেখা যাচ্ছে। আলাম এত রাতে আবার কি আলো যায়, ফ্রিজ খুলে বসে আছে। এবার ফ্রিজ যে খুলে অনেকক্ষণ ধরে আলোটা বেরোচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম। ঠিক আছে, আমি গেলাম ডাইনিং রুমে, প্রথমে আমি দিদির ঘরে উঁকি মারলাম, দেখলাম দিদির ঘরে বেড ফাঁকা, দিদি নেই। আমি যখন ডাইনিং রুমে গেলাম ফ্রিজের সামনে, আমি কি দেখলাম, একটা মেয়ে আমার দিদির মতো একদম সেম হুবহু তার আবরণ আর কি, ওই ফ্রিজের সামনে বসে আছে, ফ্রিজের দিকে মুখ করে, মানে আমার দিকে পিঠ করে আর কি। এইবার আমাদের পাশে একটা কাকি রয়েছে, তাদের অনেক মাছ আর মাংস সে আমাদের ফ্রিজে রেখে গেছিলো, কারণ তার পরের দিনকে তাদের কিছু বাড়িতে কোনো একটা অনুষ্ঠান ছিল এবং তাদের ফ্রিজটা গেছিলো খারাপ হয়ে, সেই জন্য আমাদের ফ্রিজে রেখে গেছিলো অনেক মাছ মাংস, অনেক কিছু রেখে গেছিলো। এইবার সেদিনকে আমি কি দেখছি, ওই দিদি ওরকম করে বসে ফ্রিজের সামনে, ফ্রিজটা পুরো খোলা, ঠিক আছে, মাছের আর যে বাটি মানে বাসন আর কি, আর মাংসের যে বাসন, দুটোকে পাশাপাশি রেখেছে। দিদি তার পাগুলোকে ছড়িয়েছে, মানে দুটো পাকে ছড়িয়ে ওর পায়ে দুটো মাঝখানে ওর দুটো বাসন রেখেছে, রেখে এক হাতে মাছ এক হাতে মাংস নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কাঁচা কাঁচা মাছ কাঁচা কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি ওটা দেখার পরে ওখানে না দাঁড়িয়ে প্রথমে বাবা মাকে ডাকি, তারপরে জ্যাঠাজেঠিকে ডাকি, 4 জনে বেরিয়ে এলো। আসার পরে তারা দেখছে যে তাদের মেয়ে কি করছে, মানে আমার জ্যাঠাজেঠি দেখছে তার মেয়ে কি করছে। তারা এতদিন আমার কথা বিশ্বাস করতো না, এবার এখন তারা নিজের চোখে দেখছে তারা মানে তার মেয়ে কী করছে। সমানে আমরা সবাই তাকে ডাকছিলাম যে এই সুমনা, সুমনা কী করছিস, এই সুমনা। কোনো সারা শব্দ নেই, সে তার নিজের খাওয়াতে ব্যস্ত। ঠিক আছে, তার হাতে মুখে এবং জামায় রক্ত হয়ে গেছে, তাও কোনো তার হোশ নেই। ঠিক আছে, এরপরে আমার বাবা কি করে, তার হাতটাকে ধরে একটা ঝাঁকুনি দেয় এবং ঠিক সেই সময় আমার দিদি তীব্র গতিতে উঠে দাঁড়ায় এবং হাতের যে মাংস মাছ ছিল ওগুলোকে ফেলে দিয়ে হাত ধরে আমার বাবার গলা ধরে তুলে দেয়। প্রায় 1 হাত মতো তো বাবা উঠে গেছিলো ওপরে। আমার জেঠি সেই সময় ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে তার মেয়ের মাথায় ছেটায় এবং তখনই সে আমার বাবাকে ছাড়ে এবং নিজেও কিন্তু ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। ওই জায়গাতেই তাকে তুলে আনা হয় নিজের ঘরে, দিদির ঘরে। তারপরে সেদিনকে রাত্রেবেলা আমরা কিন্তু কেউই ঘুমাইনি, আমরা সবাই দিদির সঙ্গে ছিলাম। ঠিক আছে, পরের দিন থেকে আমার বাবার জ্যাঠা শুরু হয় তান্ত্রিক খোঁজা, যে এই জিনিসটাকে ঠিক করতে হবে। একটা তান্ত্রিক তারা খুঁজে পেয়েছিল এবং বাবা আর জ্যাঠার যেহেতু ওই চালের ব্যবসা আমি বলেছিলাম, তো তাদেরই একটা কাস্টমার আর কি, সে একটা তান্ত্রিকের খোঁজ দিয়েছিল, খুবই ভালো একজন তান্ত্রিক। তো সে এসেছিলেন আমাদের বাড়িতে,
বাড়িতে যখন প্রথম পাটা রাখে, পাটা রেখে আবার পাটা ফেরত নিয়ে নেয়, ঠিক আছে। ফেরত নিয়ে সে বলছে, বাইরে দাঁড়িয়ে থেকেই সে বলছে মারাত্মক জিনিস আছে এই বাড়িতে, মারাত্মক জিনিস। সে আবার ঢোকার পরে সে আমার দিদিকে দেখে সে একটাই প্রথমে কথা বলে আমার বাবাকে দিকে তাকিয়ে, কালকে তোর গায়ে হাত তুলেছিল এই মেয়ে। আমরা সবাই আপনি কি করে জানলে? তখন সেই তান্ত্রিক বলে যে অবাক হওয়ার কিছু নেই, আমি সবই জানি। ও একটা তার দাদার শেষকৃত্যে গেছিলো শ্মশানে, সেই সময় ও এইটাকে নিয়ে এসছে, আর যাকে নিয়ে এসছে ও মারাত্মক শক্তিশালী। ও কিন্তু আর বেশি দিন যদি থাকতো, তোরা যদি আর দেরি করে ফেলতিস, ও কিন্তু এই তোদের এই বাড়িটাকে পুরো শ্মশান বানিয়ে দিত। ও নিজে তো মরতই, তোদের সব কটাকে মারতো। এই কথাটা শোনার পরে আমার জেঠি কান্নায় ভেঙে পড়ে। সে বলছে বাবা আপনি কিছু করুন, ও পড়াশোনায় খুব ভালো এবং কারো কোনোদিন কোনো ক্ষতি করেনি, তাহলে ওর সাথে কেন এমন হচ্ছে? তখন সে তান্ত্রিক বলে চিন্তা করিস না, কান্নাকাটি করিস না, আমি সব ঠিক করে দেবো, তার জন্যই আমি এসেছি। এই বলার পরে সে একটা মাদুলি দিয়ে ওই দিদির গলায় পরিয়ে দেয়, ঠিক আছে। পরানোর পরে সে বলে এখানে আমি কিছু করতে পারবো না। আমার বাবা জ্যাঠাকে বলে তোরা দুজনে কালকে আমার বাড়ি যাবি, আমি তোদেরকে একটা মাটি দেবো, একটা হলুদ আর একটা সর্ষের তেলের কৌটো দেবো, তোরাকে নিয়ে আসবি। কালকে আগে চল আমার বাড়িতে আয়, তারপর আমি তোদের সব কিছু বলে দেবো কেমন করে কী করতে হবে না করতে হবে। পরের দিনকে আমার বাবার জ্যাঠা দুজনে মিলে যায় সেই বাড়িতে। ওই যে তাবিজ পরিয়ে দিয়ে গেছিলো, তারপর থেকে কিন্তু কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। পরদিন সকালবেলাতে হতেই আমার বাবার জ্যাঠা চলে যায়, একটা গাড়ি ভাড়া করেছিল, গাড়ি ভাড়া করে দুজনে মিলে চলে যায়। সে যখন ওই তান্ত্রিক যখন তাকে মাটি আর ওই তেল আর ওই হলুদ দেয়, সে দেওয়ার পরে বলে যে তিনটাকে মেশাবি, ঠিক আছে, মাখার পরে ওই মেয়ের গায়ে পুরো মাটি থেকে লেপবি, 3 দিন করতে হবে, ঠিক আছে। প্রথমে লেপবি পুরো গায়ে, লেপার পরে মাটি যখন শুকিয়ে যাবে তখন দেখলে তো বোঝা যায়, কারণ ফেটে যায়। ওই শুকনো মাটিগুলোকে চাচবি, পুরো গা থেকে চাচবি, চেঁচে একটা সাদা রঙের পুঁটলিতে ভরে 3 দিন এটাই করতে হবে। করার পর 3টে পুঁটলি জমা হলো, ওই 3টে পুঁটলিকে একটা মাটির ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে 3 নম্বর দিনের রাতের বেলায় একটা 3 মাথা বা 4 মাথা মরে গিয়ে রেখে দিতে হবে, এবং রাখতে হবে কিন্তু তোর মেয়েকেই। আমার জ্যাঠাকে বলছিল রাখতে হবে তোর মেয়েকেই, এবং রাখার পর যেন পেছনে ফিরে না তাকায়, ঠিক আছে। এটা করবি, আমি কথা দিলাম এরপরে তোদের মেয়ের সাথে আর কিচ্ছু হবে না। এটা দেওয়ার পরে সে এটাও বলে যে এই যে তোরা নিয়ে যাচ্ছিস এটাকে, তোদের সন্তানেও কিন্তু অনেক কিছু হতে পারে, এমন কিছু তোরা দেখতে পারিস যেটা বিভ্রম, মানে যেটা আসলে না কিন্তু তোদের দেখাচ্ছে, এবং তোরা যদি ওখানে পা দিয়ে ফেলিস তোদের কিন্তু সর্বনাশ, তোদের কিন্তু সব পণ্ড হয়ে যাবে। তো সাবধানে বাড়ি যাবি, সাবধানে কাজগুলো করবি। এইবার বাবার কাকা বা জ্যাঠা আর কি, যে গাড়িতে করে গেছিলো, গাড়িটা যেখানে রেখেছিল মেন রোডে, সেখান থেকে প্রায় 10 মিনিট হেঁটে ওই তান্ত্রিকের বাড়িতে যেতে হয়। ফেরার সময় যখন ওই জিনিসগুলো নিয়ে আসছে, ওই 10 মিনিট রাস্তাটাই মনে হচ্ছে যেন প্রায় 45 মিনিট 1 ঘন্টার রাস্তা। তাদের মনে হচ্ছে যে তারা একই রাস্তায় বারবার ধরে হেঁটে যাচ্ছে, এটা কিন্তু কোনো গোল রাস্তা না, লম্বা একটা রাস্তা, লম্বা রাস্তাটাই মনে হচ্ছে বারবার ধরে তারা হাঁটছে, ঠিক আছে, একই রাস্তা ক্রস করে যাচ্ছে। এইবারে রাতে মানে লাস্টের দিকে সে দেখছে, মানে আমি জ্যাঠা দেখতে পায় যে একটা পুকুর, ওকে, যে পুকুরটায় কিন্তু মানে তান্ত্রিকের বাড়িতে আসার সময় দেখেছিল, কিন্তু যাওয়ার সময় কিন্তু দেখেনি। এই যখন 10 মিনিটের রাস্তা তারা এতক্ষণ ধরে দেখছিল, মানে এতক্ষণ ধরে 45 মিনিট ধরে হাঁটছিল আর কি, তখন তারা এটা বুঝতে পারে যে জিনিসগুলো কিন্তু তাদের সাথে হওয়া শুরু হয়ে গেছে, যেটা তান্ত্রিক বলেছিল আর কি। তো সেই জন্য তারা সতর্কিতে মানে একদম সাবধানভাবে তারা হাঁটছিল আর কি। এবং যখন তারা ওই পুকুরটাকে দেখতে পায়, পুকুরটা ছিল একদম শেষ মুহূর্তে, মানে বাড়িতে আসার সময় একদম প্রথমে, আর তান্ত্রিকদের বাড়ি যাওয়ার সময় একদম শেষ মুহূর্তে। ওই আমার কাকা প্রথমে দেখতে পায়, জ্যাঠা প্রথমে দেখতে পায় যে ওই পুকুরটা, তখন আমার বাবাকে বলে ওই দেখ পুকুরটা, তার মানে আমরা এসে গেছি। তো তখন সে দেখছে পুকুরের মধ্যে পুকুরের একদম মাঝখানে একটা বাচ্চা ছেলে হাবুডুবু খাচ্ছে, মানে কেউ যখন ডুবে গেলে যেরকম হাবুডুবু হবে ঠিক সেরকমভাবেই। যখন আমার জ্যাঠার সামনে যায় সেই পুকুরে, সে দেখছে একটা বাচ্চা ছেলে যে কিনা আমার দিদির কাছে পড়তো, আমাদের পাড়ায় থাকে, আমাদের এলাকায় থাকে, সেই ছেলেটার নাম হচ্ছে রাতুল। সেই ছেলেটা ওই পুকুরের একদম মধ্যিখানে হাবুডুবু খাচ্ছে, এবং আমার জ্যাঠাকে বলছে কাকু আমাকে বাঁচাও, কাকু আমাকে বাঁচাও।
এই জিনিসটা দেখার পরে আমার জেঠু কী করে, ওই যে জিনিসগুলো পত্র দিয়েছিল একটা ব্যাগের থলের মধ্যে করে, থলেটাকে মাটিতে রেখে সে কিন্তু যাচ্ছিল একবারে পুকুরের মধ্যে ঝাঁপ দিতে সে বাচ্চাটাকে বাঁচাতে। আমার বাবা সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে এবং টান মারে পেছনের দিকে, মেরে বলে, দাদা আপনি কি করছেন? আপনাকে এক্ষুনি বললো তান্ত্রিক যে এগুলো আপনি যে যা যা দেখবেন সেগুলো সত্যি না, তারপরেও আপনি এইসব করছেন। আর আপনি একটা জিনিস ভাবুন, যাকে আপনি দেখেছেন, তখন আমার জ্যাঠা বলছে যে, আর আমি দেখলাম রাতুলকে, ও এখানে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন আমার বাবা বলে, কোথায় দেখান তো। তখন যখন আবার পেছনে ভিড়ে তাকায় তখন দেখছে কোনো কোথাও নেই, পুরো পুকুরের জল শান্ত। তখন সে বলছে যে আমি না থাকলে আপনি আজ শেষ হয়ে যেতেন। আর রাতুল আমাদের এলাকার ছেলে, ও এখানে আসবে কী করে? আমাদের বাড়ি থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরে, ও এখানে আসবে কী করতে? এরপরে তারা সাবধানে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পরে সেদিনকে রাতেরবেলা তো আর সেরকম কিছু করেনি। পরের দিন সকালবেলা থেকে তারা কিন্তু ওই জিনিসটা যেটা বলেছে তারা শুরু করে। আমার জেঠি আর কি তার মেয়ের গায়ে লাগায়, এবং লাগানোর সময় আমার দিদি কিন্তু অসহ্য মানে চিৎকার শুরু করে। সে একটাই কথা তার মাকে বলতো আর কি, আমার জেঠিকে, যে মা আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, প্লিজ আমাকে লাগিও না, আমার এইসব গায়ে লাগিও না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আমার গা জ্বলছে। হ্যাঁ, কী সব লাগাচ্ছ তোমরা এইসব, তোমাকে এত কষ্ট দিচ্ছ কেন? এটা প্রথম দিন লাগিয়েছিল, প্রথম দিন অসহ্য চিৎকার করেছিল, সেকেন্ড দিন কিন্তু অতটা করেনি, আর 3 নম্বর দিন কিছু করেনি। মানে যত দিন গেছে তত কিন্তু জিনিসটা কমেছে আর কি, ঠিক আছে। 3 নম্বর দিনের রাতের বেলা ওই 3টে পুঁটলি একটা মাটির ভাঁড়ের মধ্যে রেখে যখন সে যাচ্ছে আমার দিদি ওই 3 মাথা মোড়ে রাখতে, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের ডিস্টেন্সে 3 মাথা মোড়, ঠিক আছে। বাবার আর জ্যাঠা দুজনে কিন্তু দিদির সাথে ছিল, কিন্তু ওই 3 মাথা মোড়ে যাওয়ার সময় দিদি কিন্তু একাই হয়ে গেছিলো। দিদি বলছে যে ওই 5 মিনিটের রাস্তা তার আধ ঘন্টা সময় লেগেছে। 5 মিনিট যেতে তার মনে হচ্ছে কখনো কেউ তার চুলের মুঠি ধরে টেনে দিচ্ছে, কখনো তাকে সপাটে চড় মারছে 2 গালে, কখনো তাকে পেটের মধ্যে ঘুষি কিল এসব মারছে। মানে সে 5 মিনিটের রাস্তা আধ ঘন্টা ধরে সে কোনোভাবে কষ্ট করে সেখানে যায় 3 মাথা মোড়ে। যখন ওই হাঁড়িটা রাখার পর যখন সে পেছন ঘুরে চলে আসছিল, তখন সে একটা গলার শব্দ পায়, আর সেই গলার শব্দটা পাওয়ার পরেই সে কিন্তু দাঁড়িয়ে যায়। গলার শব্দটা যে ভেসে আসছিল, সে বলছে যে, বোন তুই আমায় ওখানে রেখে দিয়ে চলে এলি? হ্যাঁ, তুই তো আমায় এত ভালোবাসতি, তাহলে তুই আমাকে এখানে একা করে দিলি কেন? সে আমার দিদি বুঝতে পারে যে এটা কেউ না, এটা তার দাদার গলা, এবং ঠিক সেই সময় দিদি কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়েছে। সে দেখছিল যে আর তার দাদা আর কী বলে। তার দাদা বলছে, মানে আমার দাদা বলছিল আর কি, যে ওই হাঁড়িটাকে নিয়ে তোর কাছে রাখ, নাহলে তো আমি তোর থেকে আলাদা হয়ে যাবো, তুই আমাকে তোর থেকে আলাদা করে দিবি বোন, এরকম করে সে বলছে। এরপরে কি হয়, আমার দিদি পেছনে ঘুরতেই যাচ্ছিল, আর ঠিক সেই সময় আমার বাবা সেখানে গিয়ে সপাটে তার হাত থেকে ধরে টানতে ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে আসার পর তাকে বলে, তুই এটা কী করতে যাচ্ছিলি? তোকে প্রথমেই বলা হয়েছিল ওটা রেখে কোনোভাবেই দাঁড়াবি না, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসবি, আর তুই কী করছিলি? তখন সে বলে যে সে নাকি আমাদের দাদার গলা পেয়েছে, সে নাকি এইসব কিছু বলেছে। তারপর থেকে সেদিনকে রাতেরবেলা তো আমরা কেউ ঘুমাইনি, এইভাবেই ঘুমাইনি, যদি আবার কিছু হয় আর কী হবে, এইভাবে আমরা ঘুমাইনি। পরের দিন সকাল থেকেই, সেদিনকে হাতে কিচ্ছু হয়নি, আর পরের দিন সকাল থেকে কিন্তু সব কিছু নর্মাল, দিদি যেরকম ছিল ঠিক সেরকমভাবেই হয়ে গেছিলো। হ্যাঁ, একটু সময় লেগেছিলো, কারণ তার মধ্যে এতদিনের যে একটা দুর্বলতা ছিল সেটা একটু কাটতে সময় লেগেছিলো। কিন্তু যত দিন গেছে ওটা কিন্তু ধীরে ধীরে কমে গেছে এবং দিদি আগের মতো হয়ে গেছিলো। এইটাই ছিল ঘটনা। এই ঘটনার যেটা বললাম আর কি, আমার দিদির সাথে ঘটে গেছে। তো আশা করছি সবার ভালো লাগলো একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন। আশা করি তাদেরও ভালো লাগবে। আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlock00@gmail.com এই মেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।